আমরা আমাদের প্রথম পার্টে আলোচনা করেছিলাম যে ডেফিনিশন অফ মার্কেটিং, তারপরে মার্কেটিং এর প্রসেস, এরপরে হচ্ছে মার্কেটিং এর যে কোর মার্কেটিং কনসেপ্টস। কোর মার্কেটিং কনসেপ্টের মধ্যে আমরা আলোচনা করেছি নিড, ওয়ান্ট, ডিমান্ড, তারপরে হচ্ছে এক্সচেঞ্জ। এরপরে আমরা আলোচনা করেছি মার্কেট। মার্কেট মানে আমরা বলেছি যে ইট ইজ নট এ প্লেস, রাদার ইট ইজ এ প্রোডাক্ট, সরি ইট ইজ এ সেট অফ কাস্টমার্স। এক কথায় যদি আমরা বলি মার্কেট কাকে বলে, মার্কেট মানে হচ্ছে কাস্টমার। মার্কেট মানে যদি কাস্টমার হয়, যেটাকে আমরা সংজ্ঞায়িত করেছি এভাবে, মার্কেটস আর দ্য সেট অফ অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল বায়ার্স অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। কোন একটি পণ্য বা সেবার যে বর্তমান কাস্টমার আছে, অ্যাকচুয়াল মানে বোঝাচ্ছি বর্তমান, এন্ড পটেনশিয়াল মানে সম্ভাব্য ভবিষ্যৎ যে বায়ার্স আছে। তো এই কোন একটা নির্দিষ্ট প্রোডাক্টের বর্তমান কাস্টমার এবং সম্ভাব্য কাস্টমার যে সেট আর দ্য সেট, এই পুরো সেটটাকে আমরা বলছি ওই প্রোডাক্টের মার্কেট। যদি তাই হয় তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন ছিল, হিজাবের মার্কেট কোনটা? কে বলতে পারবেন? আব্দুর রহিম, খালিদ মাহমুদ, সুকিব। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি, আমার মার্কেটে যেটা দেওয়া আছে যে কাস্টমারদেরকে বলা হয় মার্কেট। একটা পণ্যের, নির্দিষ্ট পণ্যের কাস্টমার এবং সম্ভাব্য কাস্টমার বলা হয় ওই প্রোডাক্টের মার্কেট। তো সেই হিসেবে হিজাব একটা প্রোডাক্ট, তো এই প্রোডাক্টের মার্কেট কোনটা? অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনিশন, শুনতে পাচ্ছেন? স্যার মাঝে মধ্যে একটু সমস্যা। আমাকে আগে সংজ্ঞাটা একটু বুঝিয়ে বলেন তো, যে মার্কেট এর যে সংজ্ঞাটা আমরা এখানে দিয়েছি সেটা আসলে বলতে কি বুঝেছেন? সুমন, জি স্যার। মার্কেটের যে সংজ্ঞাটা বলেছি সেটা একটু আপনার ভাষায় বলেন তো। স্যার মার্কেট এক কথা বলা হচ্ছে যে মার্কেট মানে হচ্ছে কাস্টমার স্যার, আর বর্তমান কাস্টমার এবং সম্ভাব্য কাস্টমার জি, সুমন আপনার কথা শুনতে পাইনি, আরেকবার একটু বলেন। স্যার মার্কেট মানে হচ্ছে স্যার বর্তমান কাস্টমার এবং সম্ভাব্য কাস্টমারের মধ্যে আহ, বর্তমান কাস্টমার এবং সম্ভাব্য কাস্টমারের যে সেট আছে, সেট মানে কি গুচ্ছ, আর স্যার বলা হচ্ছে একগুচ্ছ কোনো স্যার। একটা প্রোডাক্টের, হ্যাঁ একটা প্রোডাক্টের না কিন্তু, কোনো একটা প্রোডাক্টের যারা বর্তমান কাস্টমার আর যারা সম্ভাব্য কাস্টমার তাদের সেটকে বলা হয় ওই প্রোডাক্টের মার্কেট। ক্লিয়ার? জি স্যার, যারা বর্তমান আব্দুর কাস্টমার রহিম, এবং সম্ভাব্য কাস্টমার তাদের জি স্যার, ক্লিয়ার স্যার। প্রোডাক্টকে বলা হয় মার্কেট। না, তাদের প্রোডাক্ট কেন, তাদের সেটকে বলা হয়, তাদের সেট। তাদের জি সেটকে স্যার। বলা হয় ওই প্রোডাক্টের মার্কেট। আর শুরুতে বলতে হবে কোনো একটা প্রোডাক্টের বর্তমান কাস্টমারকে অথবা সম্ভাব্য কাস্টমারকে, কোনো একটা প্রোডাক্টের, সব প্রোডাক্টের না, কোনো একটা প্রোডাক্টের বর্তমান কাস্টমার এবং সম্ভাব্য কাস্টমারকে ওই প্রোডাক্টে বলা হয়। আব্দুর রহিম বলেন তো। স্যার কোন একটা প্রোডাক্টের বর্তমান কাস্টমার এবং ভবিষ্যৎ কাস্টমারদের যে সেট স্যার, সেটাই হচ্ছে স্যার জি, ওই প্রোডাক্টের স্যার মার্কেট স্যার।
থ্যাংক ইউ। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী হিজাবের মার্কেট কোনটা? স্যার এটা স্যার মাথায় আসতেছে না স্যার, বলবো স্যার এটা নিয়ে। সংজ্ঞাটা তো বুঝতে পেরেছেন? জি স্যার, খালিদ সংজ্ঞা মাহমুদ বুঝতে বলতে পারবেন? পারছি স্যার। বুঝলে যদি আমরা সেটা প্রয়োগ করতে না পারি তাহলে হচ্ছে আমাদের জন্য টেনশনের ব্যাপার। খালিদ মাহমুদ বলতে পারবেন? না স্যার। আচ্ছা, আমাকে তাহলে ভেঙে বলেন, হিজাব তো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের বর্তমান কাস্টমার কারা? মুসলিম নারীরা। মুসলিম নারীরা। ভবিষ্যৎ কাস্টমার? সেম স্যার। সেম। তাহলে এটার মার্কেট কোনটা? মুসলিম নারীরাই হচ্ছে হিজাবের মার্কেট। জি স্যার। ওকে, তো সংজ্ঞা অনুযায়ী মুসলিম নারীদের যে অংশ বর্তমানে পড়ছে এবং ভবিষ্যতে পড়ার সম্ভাবনা আছে তাদেরকে আমরা বলছি হিজাবের মার্কেট। অমুসলিমরা কখনোই হিজাব পড়বে না, তারা থাকতে পারে বিভিন্ন প্রয়োজন, বাট হিজাবের যে সেন্স সেই অনুযায়ী কখনোই মানে সম্ভাব্য কাস্টমার না। বাট মুসলিমদের একটা অংশ এখন পড়ছে আর অনেক একটা অংশ টুডে আর টুমরো পড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন তাহলে বলেন তো কলমের মার্কেট কোনটা? স্যার আবার একটু বলেন। যে কলমের মার্কেট, কলম কলম পেন। স্টুডেন্ট। স্টুডেন্ট, তার মানে টিচারদের কলম লাগে না? না স্যার লাগে। না স্যার, কলম তো স্যার সবারই লাগে স্যার। সবারই লাগে স্যার, সবারই লাগে। সে সবাই কারা? এটা নাম নাম বলেন, তারা কারা? স্যার মানুষ স্যার। জনসাধারণ স্যার, সবাই স্যার। জনসাধারণ না, সবাই না। অন্ধদের কলম লাগে? জি না স্যার। না স্যার। অশিক্ষিতদের কলম লাগে? জি যারা না স্যার। পড়ালেখা জানে না? স্যার শিক্ষিতদের জন্য স্যার। সুতরাং আমাদের বলতে হবে নন লিটারেট পিপল, শিক্ষিত না, যারা স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, মানে নিজের নাম বানান করে লিখতে পারে তাদেরকে বলা হয় স্বাক্ষর, লিটারেট। তো সব শিক্ষিত মানুষই হচ্ছে, সরি, সাক্ষরতা সম্পন্ন মানুষই হচ্ছে কলমের মার্কেট। লাস্ট বলেন তো দেখি, প্লাস্টিক ট্যাঙ্ক, পানির যে প্লাস্টিক ট্যাঙ্ক আছে ছাদের উপরে থাকে, হোয়াট ইজ দ্য মার্কেট অফ ওয়াটার ট্যাঙ্ক? স্যার এটার মার্কেট স্যার বাড়িওয়ালারা স্যার। পানির ট্যাঙ্কের মার্কেট বাড়িওয়ালারা। থ্যাংক ইউ। বাড়ি, অল দা বিল্ডিং ওনার্স এন্ড ল্যান্ড ওনার্স। ল্যান্ড ওনার্স হচ্ছে পটেনশিয়াল কাস্টমার্স। বাড়ি করলে টুডে আর টুমোরো তারা বাড়ি করবে আশা করা যায়, তো করলে তাদের পানির ট্যাঙ্কি লাগবে। ওকে, জি স্যার। so the landowners and the building owners at the market of water tank. তাহলে এখন ক্লিয়ার মার্কেট মানে কি? জি জি স্যার। স্যার। According to the marketing, market is not a place, rather market is the set of customers including the potential and the actual customers of that certain product. কাস্টমার ড্রাইভেন মার্কেটিং কি ছিল মনে আছে? জি স্যার। কি? প্রোডাক্ট বানানোর। জি স্যার। Understand the market and customer needs. Understanding the marketplace and customer needs, অর্থাৎ মার্কেটপ্লেস বলতে প্রস্তুতি হতে আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট প্লেস। দ্য মার্কেট প্লেস আমাদের প্রথম টপিক ছিল আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট প্লেস এন্ড মার্কেটস। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য মার্কেটিং প্রসেস। আর দ্বিতীয় প্রসেসটা হচ্ছে সেটিং or designing
ডিজাইনিং এ কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি, যার মধ্যে আমরা বলেছিলাম যে আহ, কোন ভাগে আমরা কতগুলো ভাগে ভাগ করব, তাদের মধ্যে কোন ভাগটাকে আমরা মানে চুজ করব, তাদের জন্য আমরা কি মানে আহ, কিভাবে আমরা আমাদের প্রোডাক্টটাকে আলাদাভাবে তাদের মাঝে তুলে ধরবো, এই সমস্ত দীর্ঘমেয়াদী যে স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন, এইটা আমাকে নিতে হবে দ্বিতীয় ধাপে। সেটাকে আমরা বলছি ডিজাইনিং এ কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি। ডিজাইনিং স্ট্র্যাটেজি, তো আমরা এখানে আমরা শুরুতেই দেখছি যে মার্কেটিং ম্যানেজমেন্ট কাকে বলে। যেহেতু আমরা স্ট্র্যাটেজি তৈরি করব, তো মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে এই স্ট্র্যাটেজিটা সেট করবে। মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে আর্ট এন্ড সায়েন্স অফ চুজিং টার্গেট মার্কেটস এন্ড বিল্ডিং প্রফিটেবলশিপস, অর্থাৎ কাস্টমারদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে সিলেক্ট করা, যে কাদের জন্য আমি পণ্য তৈরি করব, এই সেটটা রেডি করা, যে কাদের সমস্যার সমাধান করব, আর তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার যে স্ট্র্যাটেজি, সেটাই হচ্ছে আমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট। তো তাদের কাজ কি, হোয়াট কাস্টমার উই সার্ভ, মূল কথা হচ্ছে যে আমরা কোন কাস্টমারদেরকে সার্ভ করব সেটা চিহ্নিত করা শুরুতে। আর হাউ ক্যান উই বেস্ট সার্ভ দিস কাস্টমার্স, এই কাস্টমারদেরকে আমরা সবচেয়ে ভালোভাবে সার্ভ করব কি করে, এইটা হলো স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন। এর সাথে সাথে আমরা এই কাজটা করতে গিয়ে আমাদের যে কাজগুলো আহ, আগাতে হবে, বা এই স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন সেট করতে গিয়ে যে কাজগুলো করতে হবে, প্রথমেই আমাদের মার্কেট সেগমেন্ট করতে হবে। সেগমেন্ট মানে হচ্ছে ডিভিশন। সেগমেন্ট মানে কি? ডিভিশন। ডিভিশন, গুচ্ছ, বিভাগ। তো মার্কেট সেগমেন্টেশন মানে কি? মার্কেট মানে যেন কি বললাম কাস্টমার স্যার। কাস্টমার, সুমন? কাস্টমার। কাস্টমার স্যার। মার্কেট সেগমেন্টেশন মানে কি? স্যার কাস্টমার সেগমেন্টেশন স্যার। কাস্টমার ডিভিশন ইয়েস, স্যার। কাস্টমার সেগমেন্টেশন মানে কাস্টমারদেরকে ভাগ করা। তো কাজ বলতে বোঝাচ্ছে refers to dividing the markets into segments of customers, মার্কেটদেরকে বিভিন্ন সেগমেন্টে ডিভাইড করা। কিভাবে আমরা ডিভাইড করব? এই অনুযায়ী, তারপরে হচ্ছে জেন্ডার অনুযায়ী, তারপরে তাদের ইনকাম অনুযায়ী, তাদের এরিয়া অনুযায়ী বিভিন্ন ভাবে আমরা ভাগ করতে পারি। আর টার্গেট মার্কেটিং হচ্ছে রেফার্স টু হুইচ সেগমেন্টস টু গো আফটার। আমরা এই যে যতগুলো ছোট 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 ভাগে ভাগ করলাম, তাদের মধ্যে আমরা কাদেরকে সিলেক্ট করব যে তাদের প্রয়োজনগুলো পূরণ করবো, এটাকে বলা হয় টার্গেট মার্কেটিং। তাহলে মার্কেট সেগমেন্টেশন আর টার্গেট মার্কেটিং ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আব্দুল জি স্যার। আব্দুল রহিম বলেন তো, মার্কেট সেগমেন্টেশন আর টার্গেট মার্কেটিংটা ইন ইওর। স্যার মার্কেট সেগমেন্টেশন হচ্ছে স্যার আমরা কোন মানে আমরা কাস্টমারদেরকে স্যার ডিভাইড করবো স্যার, তাদের বয়স অনুযায়ী, তাদের প্লেস অনুযায়ী ভাগ করে স্যার কোন আমরা তারপরে কোন ভাগটাকে স্যার আমরা মানে কাস্টমার হিসেবে নিব স্যার, সেটাই হচ্ছে স্যার টার্গেট মার্কেটিং স্যার। মানে কোন কাস্টমারদের হিসেবে আমরা প্রোডাক্ট বানাবো ওই হিসেবে স্যার টার্গেট মার্কেটিং। কোন গ্রুপটাকে আমরা সিলেক্ট করব? অসংখ্য মানুষ আছে, জি অসংখ্য স্যার। সমস্যা আছে, আমরা কোন মানুষগুলোকে চুজ করব আর তাদের কোন সমস্যাটাকে আমরা অ্যাড্রেস করব, কোন সমস্যার সমাধান নিয়ে আমরা কাজ করব, সেটাই হচ্ছে টার্গেট মার্কেটিং। তো টার্গেট স্যার। মার্কেটিং এর মধ্যে একটা আবার আছে ডি মার্কেটিং। ডি মার্কেটিং মানে হলো রিডিউস ডিমান্ড টেম্পোরারিলি অর পার্মানেন্টলি, the aim is not to destroy but to reduce it। কোন কোন ক্ষেত্রে অতিমাত্রায় চাওয়া, কিছু কিছু কাস্টমার এমন জিনিস চাচ্ছে যেটা আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব না, ওটা আমার কাছে চায়, তাদেরকে ফিরিয়ে দেওয়ার যে একটা বলা হয় ডিমার্কেটিং। এটা আবার ভিন্ন আলোচনা, পরে আমরা এগুলো নিয়ে কথা বলবো। তো আমরা কিন্তু দ্বিতীয় স্টেপে আছি মার্কেটিং প্রসেসের। তো দ্বিতীয় স্টেপের আরো একটা বিষয় হলো ভ্যালু প্রপোজিশন। ভ্যালু প্রপোজিশন, প্রপোজিশনটা আমরা বলতে পারি প্রপোজাল, আর ভ্যালু মানে হচ্ছে বেনিফিট আর সলিউশন। কি বললাম? প্রপোজিশন মানে কি হতে পারে?
স্যার প্রপোজাল। প্রপোজাল। আর ভ্যালু মানে হচ্ছে সলিউশন অর বেনিফিট। জি স্যার, সলিউশন। যেই বেনিফিটটা আমরা প্রপোজ করব কাস্টমারদেরকে, যে আপনাদের এই সমস্যার এই সমাধান আমার কাছে আছে, আপনাদের অমুক সমস্যার এমন ধরনের সমাধান আমরা আপনাদেরকে প্রস্তাব করছি, সেটাকে বলা হয় ভ্যালু প্রপোজিশন। সেটা একটা প্রোডাক্ট হতে পারে, সেটা একটা সার্ভিস হতে পারে, সেটা একটা ক্লাস লেকচার হতে পারে, সেটা একটা পরামর্শ হতে পারে, আইনি পরামর্শ হতে পারে, চিকিৎসাগত পরামর্শ হতে পারে, হোয়াট এভার ইট ইজ। যে আপনি সমস্যা ফেস করছেন, আমি আপনাকে একটা সমাধান প্রস্তাব করছি, সেই সমাধানটাকেই বলা হয় ভ্যালু। আর ফুল প্রপোজিশন। সমাধানের প্যাকেজটাকে আমরা প্রপোজিশন বলতে পারি। জি তাহলে স্যার। ভ্যালু প্রপোজিশন ইজ দ্য সেট অফ বেনিফিটস or values a company promises to deliver to customers to satisfy their needs. যদি আপনি টাকা নিয়ে আমার কাছে আসেন আপনার সমস্যা নিয়ে, আমি আপনাকে কথা দিচ্ছি, প্রমিস করছি যে আপনার এই সমস্যার খুব সর্বোত্তম সমাধান আমি দেওয়ার জন্য প্রস্তুত। সবকিছু নিয়ে আমাদের দোকান খুলে বসে আছি, শুধু আসেন আর সমস্যাটা একবার বলে দেখেন, আপনার এই জাতীয় সমস্যাগুলো আমাদের এখানে সমাধান দেওয়া হয়। সেটাই হচ্ছে ভ্যালু প্রপোজিশন। অথবা আমাদের ওয়েবসাইটে আসলে পাবেন, অথবা আমাদের অফিসে আসলে পাবেন, অথবা আমাদের অ্যাপসটা ডাউনলোড করলে পাবেন। তো আমরা কিন্তু এখনো সেকেন্ড স্টেপে আছি, ডিজাইনিং এ কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি, যেখানে আমরা বলছি যে সেকেন্ড স্টেপ কাস্টমার চালিত একটা দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি আমাদেরকে নিতে হবে। সেখানেই এখন নেক্সট আলোচনা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন। মার্কেটিং ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে কি? স্যার নবীন বরণ। আপনাদের কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছিল না? নবীন বরণ, জি রাইট। স্যার। তো ওরিয়েন্টেশন মানে আসলে নবীন বরণ ঠিক না, ওরিয়েন্টেশন মানে হলো পরিচয় করিয়ে দেওয়া। আমরা নবীন বরণ বলি, মানে হলো পরিচয় করিয়ে দেওয়া। ওরিয়েন্টেশনের মূল নিয়ম হচ্ছে যে এই কলেজে কি আছে কি নাই সেগুলোর সাথে নবাগত স্টুডেন্টদেরকে পরিচয় করিয়ে দেওয়া। অমুক জায়গায় ক্যান্টিন আছে, আর ভর্তি বিভাগ এই জায়গায়, এরপরে হচ্ছে পরীক্ষার এই জায়গায় কন্ট্রোল করা হয়, রেজাল্ট এই জায়গায় গিয়ে জানতে হবে, বেতনের বিষয়ে এই জানতে হবে, কেউ ক্লাসে কোনো প্রবলেম ফেস করলে অমুক জায়গায় রিপোর্ট করতে হবে, তারপরে আপনার ইউটিলিটি যে ফ্যাসিলিটি গুলো সেগুলো পেতে হলে অমুক জায়গায় নক করতে হবে। এই হলো আমাদের কলেজ ক্যাম্পাস। এই যে বিস্তারিত পরিচয় করিয়ে দেওয়া, সেটাকে বলা হয় ওরিয়েন্টেশন। তাহলে মার্কেটিং ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন মানে হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট ঠিক কোন আহ, দিকের সাথে বা কাস্টমারদের সাথে মার্কেটিং ম্যানেজমেন্ট কিভাবে চিহ্নিত হবে, কাস্টমারদেরকে সে ঠিক কিভাবে বরণ করে নেবে বা কিভাবে সে কাস্টমারদেরকে মনে করবে, এটাকে আমরা বলতে পারি আইডিয়া। এখানে 5টা ওরিয়েন্টেশন আপনার সামনে দেওয়া আছে, মার্কেটিং ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন 5টা কনসেপ্ট। এই 5টা কনসেপ্ট হচ্ছে অল্টারনেটিভ, একটার সাথে আরেকটা অল্টারনেটিভ। অর্থাৎ আপনি এই 5টার কোনো একভাবে কাস্টমারদেরকে চিনতে পারেন বা ভাবতে পারেন। নাম্বার 1 প্রোডাকশন কনসেপ্ট, নাম্বার 2 প্রোডাক্ট কনসেপ্ট, নাম্বার 3 সেলিং কনসেপ্ট, নাম্বার 4 মার্কেটিং কনসেপ্ট, এবং নাম্বার 5 সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট। ওকে? ওকে স্যার। কাস্টমারদের সম্পর্কে আইডিয়া, এক একজন বিক্রেতা কাস্টমারদেরকে এক এক ভাবে চেনে, এক এক ভাবে মনে করে, সেটাই হচ্ছে কনসেপ্ট মার্কেটিং ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন। যেমন প্রোডাকশন কনসেপ্ট হচ্ছে, আমি বিস্তারিত পাই কিনা, হ্যাঁ, প্রোডাকশন কনসেপ্ট, প্রথম কনসেপ্ট যেটা প্রোডাকশন কনসেপ্ট, এটা হলো মনে করা হয় যে কাস্টমার্স উইল ফেভার প্রোডাক্টস দ্যাট আর অ্যাভেলেবল অর হাইলি অ্যাফোর্ডেবল। কাস্টমাররা সেই প্রোডাক্টই আসলে কিনতে আগ্রহী যে প্রোডাক্টটা দ্যাট আর অ্যাভেলেবল, যেটা সব জায়গায় পাওয়া যায়, সচরাচর হাতের কাছে পাওয়া যায়, অর হাইলি অ্যাফোর্ডেবল, অথবা যেটা খুব সস্তায় পাওয়া যায়। মানে মনে করে যে আসলে আমি যে ধরনের সমস্যার সমাধান কাস্টমারকে দিচ্ছি, সেই সমস্যার সমাধান কাস্টমাররা হাতের কাছে পেলেই কেবল নেয় বা নিতে আগ্রহী হয়, অথবা যদি কম দামে পায় তাহলেই নিতে আগ্রহী হয়, বা এই দুটো যদি একসাথে পায়, হাতের কাছেও পেলো কম দামেও পেলো, তাহলে সে ওইটাই কিনবে। এখানে কোয়ালিটি কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে কম খরচে আর হাতের কাছে। তো কাস্টমারদেরকে যখন কোনো বিক্রেতা এভাবে
চিন্তা করে, তখন এই চিন্তাটাকে বলা হয়, এই কনসেপ্টটাকে বলা হয় প্রোডাকশন কনসেপ্ট। আই এম রিপিটিং, প্রোডাকশন কনসেপ্ট ইজ দ্য আইডিয়া অর বিলিফ that customers will favor or customer will purchase products that are available or highly affordable. Available মানে হাতের কাছে পাওয়া, প্রাপ্যতা, আর affordable মানে হচ্ছে কম খরচে পাওয়া। সস্তায় পাওয়া। তো কাস্টমাররা সেই প্রোডাক্টটি কিনতে আগ্রহী থাকে যেটা হাতের কাছে পায়, যেটা সস্তায় পায়। এই যে আসলে কিন্তু এই কথাটা সত্য না, সব ক্ষেত্রে সত্য না, কোনো কোনো ক্ষেত্রে সত্য হলেও কিন্তু এই বিশ্বাসটা যেই সমস্ত মার্কেটাররা করে থাকেন তাদের এই বিশ্বাসটাকে আমরা নাম দিয়েছি প্রোডাকশন কনসেপ্ট। দোজ হু বিলিভ দিস কনসেপ্ট, যে সমস্ত বিক্রেতারা এই কনসেপ্ট বিশ্বাস করেন তাদের টার্গেট কি থাকে জানেন? প্রোডাক্টটা এমনভাবে করবো যেন উৎপাদন খরচ কম হয়। আরেকটা চিন্তা তারা করে যে আমরা বেশি প্রডিউস করব, তাতে আমাদের উৎপাদন খরচ যেমন কম হবে তেমনি আমরা কাস্টমারের হাতের নাগালে আমরা পৌঁছে দিতে পারবো। এখানে খরচ কমানো আর হাতের নাগালে পৌঁছে দেওয়াটাই তাদের মূল টার্গেট থাকে, যেহেতু সে জানে যে কাস্টমার কম খরচে কিনবে। সো দিস কনসেপ্ট ইজ কল্ড প্রোডাকশন কনসেপ্ট। জি আকিব, স্যার। ক্লিয়ার? জি স্যার। প্রোডাকশন কনসেপ্ট ক্লিয়ার? একটু বলতে পারবেন নিজের ভাষায়? স্যার প্রোডাকশন কনসেপ্ট বলতে স্যার আমরা নর্মালি স্যার সাধারণ কাস্টমার যারা স্যার হাতের কাছে স্যার যেটা সস্তা পাই ওটাই কিনে ট্রাই করি আর কি স্যার, মানে অ্যাভেলেবেল থাকে যেটা আমাদের হাতের কাছে স্যার। আপনি নিজেকে কাস্টমার হিসেবে ক্লাস করলে হবে না। whenever you are in the you are the student of marketing class, then you have to consider yourself as a marketer, as a seller. ঠিক আছে? জি স্যার। এখন বলেন তো দেখি স্যার এজ এ মার্কেটার স্যার, মার্কেটার হিসেবে যদি স্যার আমি চিন্তা করি তাহলে স্যার কোন কোন এটা প্রোডাক্টটা হলো স্যার একজন রিজনেবল মার্কেটারের প্রাইস? বিশ্বাস কাস্টমারদের স্যার। সম্পর্কে, যে কাস্টমাররা আসলে এদের ধরনটাই এমন যে এরা সস্তা চায় আর এরা হাতের কাছে চায়। জি স্যার। বিশ্বের নাম প্রোডাকশন কনসেপ্ট। প্রোডাকশন। খালিদ মাহমুদ, খালিদ মাহমুদ, জি স্যার। প্রোডাকশন কনসেপ্টটা বলতে পারবেন নিজের ভাষায়? স্যার নিজের ভাষায় কম খরচে কম খরচে হাতের কাছে যে মাল যে প্রোডাকশন গুলো আমরা পাই ওইগুলোই তো আমরা কিনতে চাই। তো আপনারা এই কনসেপ্টটা আপনার সাথে ম্যাচ করে কিনা এটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আমরা বলতে চাই যে প্রোডাকশন কনসেপ্টটা কাকে বলে, এই কনসেপ্টটা কে বিশ্বাস করে সেটা তার ব্যাপার। প্রোডাকশন কনসেপ্ট হচ্ছে এমন একটা বিশ্বাস যেটা কিছু বিক্রেতা সেই পালন করে, যে আসলে কাস্টমারদের ধরনটাই হচ্ছে কাস্টমাররা কম খরচ সস্তা চায় আর হাতে কাছে চায়। এই বিশ্বাসটার নাম হচ্ছে প্রোডাকশন কনসেপ্ট। তো এই কনসেপ্ট গুলো কিসের নাম? বিশ্বাসের নাম। কারণ আপনি সস্তায় চান কিনা সেটা আমরা জিজ্ঞেস করি নাই, আমরা বলছি এটা একটা বিশ্বাসের নাম। এই বিশ্বাসটা কোনো কোনো বিক্রেতা লালন করে। সুমন, সুমন, জি স্যার। জি স্যার। প্রোডাকশন কনসেপ্টটা কি একটু বলবেন? স্যার প্রোডাকশন কনসেপ্ট হচ্ছে যখন মানুষের স্যার কোনো প্রোডাক্ট তাদের অ্যাভেলেবেল এবং তাদের কম খরচে কেনার জন্য আমাদের কাস্টমারদের যে বিশ্বাসযোগ্যতা অর্জন করবো স্যার, সেটাই স্যার। না, কাস্টমারদের অর্জনের কোনো বিষয় নেই।
বিষয়টা হলো যে একজন বিক্রেতা কাস্টমারদেরকে এভাবে বিশ্বাস করে বা কাস্টমারদের সম্পর্কে এভাবে ধারণা করে যে কাস্টমাররা আসলে কম খরচে চায়। এই ধারণাটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, সেটা অন্য ব্যাপার। বাট কিছু বিক্রেতা মনেই করে নেয়, ধারণা করে যে কাস্টমাররা আসলে কম খরচে চায় বা সস্তায় হাতের কাছে চায়। সুতরাং আপনি যদি সস্তা দেন আর হাতের কাছে দিতে পারেন, আপনার বিক্রি হবে, আপনার লাভ হবে। এই বিশ্বাসটাকে, এই বিশ্বাসটার নাম দিয়েছি আমরা প্রোডাকশন কনসেপ্ট। এবার আবার বলেন তো। স্যার প্রসেসিং কনসেপ্ট হচ্ছে আহ, কোনো ক্রেতার যে পণ্য আছে সেটাকে তারা কম খরচে কিনবে এবং তারা হাতের নাগালে পাবে, এটাকে যে যোগ্যতা স্যার, তারা এটাকে বিশ্বাস করবে যে তারা। কাস্টমারদের বিশ্বাসের কোনো বিষয় নেই, এটা বিক্রেতার বিশ্বাস। জি জি স্যার, স্যার বিক্রেতা স্যার, ঠিক সেলার আছে, জি এই স্যার। বিষয়গুলো যেমন আমি আপনাকে একটু উদাহরণ দিচ্ছি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। একজন টিচার স্টুডেন্ট মাইন্ডের উপর রাখবো, তত তারা পড়াশোনা করবে। এখন এই বিশ্বাসটা সত্য হোক, প্র্যাকটিক্যাল হোক অথবা ইমপ্র্যাকটিক্যাল হোক, হোয়াট এভার ইট ইজ, কিন্তু কিছু কিছু টিচার আছে যারা মনে করেন যে এদেরকে যত মারধর করা যাবে স্টুডেন্ট তত পড়াশোনা করবে। আমরা ওই টিচারদের এই বিশ্বাসটাকে নাম দিতে পারি পানিশমেন্ট কনসেপ্ট, নাকি? আবার কিছু টিচার আছেন তারা মনে করেন জি যে স্যার। এদেরকে যত টাইট দেওয়া যাবে, পরীক্ষার উপর রাখা যাবে তাদের, তত এদেরকে যত ডেটা দেবেন মানে ই হবে, পড়াশোনা থেকে দূরে থাকবে। তো এদেরকে রেগুলার পরীক্ষা নিতে হবে, তাহলে ভালো। আমরা ওই টিচারদের এই বিষয়ে এক্সাম কনসেপ্ট, নাকি? কিছু জি স্যার। টিচার আবার মনে করেন যে না, মানে স্টুডেন্টদেরকে যদি আপনি পড়াশোনায় ভালো করে তারা যেন আগ্রহ নিয়ে পড়ে, তাহলে আপনার কাজ হলো তাদেরকে যত বেশি সম্ভব উৎসাহ দিতে হবে। উৎসাহ দিতে হবে তাদেরকে, আহ অনেক বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে। এরপরে তারা কি পড়বে, তারাই আপনাকে জিজ্ঞেস করবে স্যার আর কি পড়বে। অথবা আপনি তাদের ঝোঁক বুঝে তাকে গাইড করবেন। যদি আপনি তার ভেতরটাকে আলোকিত করতে, মানে ভেতরটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিতে পারেন, তাহলে আর লাগবে না। তাহলেই সে নিজের গরজে মন দিয়ে সময় বের করে, এটাকে আমি কি বলতে পারি, এনলাইটমেন্ট কনসেপ্ট। কারণ আমরা তিনটা কনসেপ্ট পেয়ে গেলাম, তিনটা কিন্তু পরস্পর বিপরীতমুখী কনসেপ্ট। এবং এই বিশ্বাসগুলো কিন্তু স্টুডেন্টদের না, এই বিশ্বাসগুলো হচ্ছে টিচারদের। আচ্ছা। ক্লিয়ার? টিচাররা, কোন কোন টিচার মনে করে যে মায়ের উপর কোনো ওষুধ নাই পড়াশোনার জন্য। আবার কোন কোন টিচার মনে করে প্রেশারের উপরে কোনো সলিউশন নাই বা স্ট্র্যাটেজি নেই। আবার কোন কোন টিচার মনে করেন যে যত উৎসাহিত করা হবে, কনভিন্সিং অথবা এনকারেজিং, পারসুয়েশনের কোনো বিকল্প নেই, ছেড়ে দেওয়া এবং তাদেরকে দিয়েই পড়ানো। তো তিন ধরনের কনসেপ্ট পেয়ে গেলাম আমরা। তিনটা কিন্তু একটা সাথে, একটা কনসেপ্ট বিশ্বাস করলে আরেকটা কনসেপ্ট কিন্তু সে বিশ্বাস করবে না। বাট এবং এই সবগুলো কনসেপ্টই হচ্ছে টিচারদের কনসেপ্ট। এখন কি আর বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার স্যার। সমাজে বিক্রেতা অনেক, প্রত্যেক বিক্রেতারই নিজস্ব একটা মানে চিন্তা আছে। সেই চিন্তাটা সত্য হোক কিংবা মিথ্যা হোক, ঠিক হোক কিংবা ভুল, বিক্রি করবেন। এই বিশ্বাসগুলো কি আমরা কয়েকটা ভাগে ভাগ, পাঁচটা ভাগে ভাগ করেছি। সেই বিশ্বাসগুলোরই প্রথম ধরনের বিশ্বাসের নাম প্রোডাকশন কনসেপ্ট। যে কিছু বিক্রেতা বিশ্বাস করেন কনজিউমার্স উইল ফেভার প্রোডাক্ট, কনজিউমাররা সাধারণত সস্তা চায় আর হলো হাতের কাছে। এই বিশ্বাস লালন করে সে সবসময় ব্যবসা করে, এবং এই জন্য সব ধরনের ট্রায়াল এর ফোকাসটাই থাকে যে বেশি বেশি উৎপাদন করতে হবে, ইউনিটে খরচ কমাতে হবে, তাহলে আপনি ব্যবসায় লাভ করবেন। দিস বিলিফ ইজ কল্ড প্রোডাকশন কস্ট। জি, এবার কে বলবেন? শিশির এসছেন নাকি? জি স্যার। স্যার হ্যাঁ, বলেন তো দেখি প্রোডাকশন কনসেপ্টটা বলতে আমরা কি বুঝিয়েছি। স্যার প্রথম কনসেপ্টটা কি স্যার, বেশি বেশি করে স্যার প্রোডাক্ট বানাবো, আর স্যার যেটা স্যার কম খরচে, যেটা যত ভালো প্রোডাক্ট বানানো যায় স্যার, মানে সেটাকে বলছে প্রোডাকশন কনসেপ্ট। প্রোডাকশন কনসেপ্ট একটা বিশ্বাসের নাম, কোনো কাজ না।
আর এই বিশ্বাস অনুযায়ী যে কাজ সেটা আপনি বলছেন যে যারা এই বিশ্বাস করবে তাদেরকে এই কাজ করতে হবে, কম খরচে হাত মানে অনেক বেশি প্রোডাক্ট করে দিতে হবে। বাট বিশ্বাসটা কি, কে বলবেন? চেষ্টা থাকে কোন বিষয় আব্দুর রহিম বলবেন? জি স্যার। স্যার কিছু কিছু সেলার স্যার বিশ্বাস করে যে স্যার মানে তারা স্যার মানে পণ্য এবং হাতের কাছে পাওয়া যায় কিন্তু মানে এরকম মনে করে স্যার সেলার। এটা হচ্ছে স্যার প্রশ্ন স্যার। আপনার কথা তো কেটে এটা কেটে একটা এসছে, বাকি রেখে কি আব্দুর রহিমের কথা? সেলারদের কিছু কিছু ভোক্তারা এটা কিন্তু তোমার কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। যাক, সে বোধহয় মূল কথাটা বলতে পেরেছে। আমি যে যতটুকু বোঝার কথা ঠিক যে এটা হলো কিছু কিছু বিক্রেতাদের বিশ্বাস, যারা মনে করে কাস্টমাররা সস্তা চায়, হাতের কাছে চায়, এবং এই বিশ্বাস করার কারণে তারা যে কাজ তারা আহ চেষ্টা করে লো কস্টিং এ উৎপাদন করার জন্য এবং বেশি বেশি উৎপাদন করে সবার বাড়ি বাড়ি বা হানগুলোতে পৌঁছে দেওয়ার জন্য, অ্যাভেলেবল করার জন্য। দিস ইজ দ্য প্রোডাকশন কনসেপ্ট। সো আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার, মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছেন। এবার দেখেন আরেক ধরনের বিক্রেতা আছে, আবার এই বিশ্বাস করে না, তারা মনে করে না যে কম খরচে দিয়ে কাস্টমার কিনবে, তারা উল্টো বিশ্বাস করে। তারা মনে করে কি, ইট ইজ অ্যান আইডিয়া, এটা আরেকটা বিশ্বাস, দ্যাট কনজিউমার্স উইল ফেভার প্রোডাক্টস দ্যাট অফার দ্য মোস্ট কোয়ালিটি, পারফরমেন্স এন্ড ফিচার্স। তাদের বিশ্বাসটা হচ্ছে যদি আমরা হাই কোয়ালিটি দিতে পারি, ভালো পারফরমেন্স দিতে পারি, আর মোস্ট ফিচার্স দিতে পারি, তাহলে প্রোডাক্ট কাস্টমাররা আমাদের প্রোডাক্ট কিনবে। সো আমার ব্যবসার মূল মন্ত্রই হওয়া উচিত হাই কোয়ালিটি, বেস্ট পারফরমেন্স, মোস্ট ফিচার্স। এটা কিন্তু ভিন্ন বিশ্বাস, তাই না? এবং জি তারা স্যার। মনে করে যে ফর দিস রিজন অর্গানাইজেশন শুড দেয়ারফর ডিভোট ইটস এনার্জি, অর্গানাইজেশনের উচিত তাদের সমস্ত এনার্জি, সমস্ত শ্রম বিনিয়োগ করা কিসের পেছনে? টু মেকিং কন্টিনিউয়াস প্রোডাক্ট ইমপ্রুভমেন্টস, যে প্রতিনিয়ত প্রোডাক্টটা করবে, তারাই মানে বাজারে সফল হবে। এই বিশ্বাসটার নামই হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট। জি, কি বলছিলেন? স্যার এখন তো স্যার এই কনসেপ্টটা তো চলেছে স্যার বেশি স্যার পুরো কনসেপ্টটা তাই না স্যার? না, এই কনসেপ্ট চলে কিনা সেটা আমরা শেষে এসে বলবো। এখন আমরা বলছি যে প্রত্যেকটা কনসেপ্টেরই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, কিন্তু কিছু কিছু বিক্রেতা এই কনসেপ্টে বিশ্বাস করে, সেটুকু পর্যন্ত আমরা বলছি। কিন্তু কোনটা বেস্ট সেটা আমরা সবার শেষে বলছি। বাট এখন বলছি যে প্রত্যেকটা কনসেপ্টেরই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। যে এই কনসেপ্টটা এখন কে বলবেন আমাকে কাইন্ডলি? প্রোডাক্ট কনসেপ্ট, খালিদ মাহমুদ, আশা করি হবে। খালিদ মাহমুদ। স্যার আমার এখানে নেট প্রবলেম হচ্ছে স্যার, আমি আপনার কথা শুনতে পাই নাই তখন, আমরা শুনতে পাচ্ছি। যখন বুঝাচ্ছি। এমন একটা কনসেপ্ট যেখানে মনে করা হয় যে কিছু কিছু বিক্রেতারা মনে করে বা বিশ্বাস করে, তাদের বিশ্বাস কাস্টমার সস্তা চায় না, কাস্টমাররা চায় হাই কোয়ালিটি, পারফরমেন্স এন্ড মোস্ট ফিচার্স। যদি আপনি প্রোডাক্টে হাই কোয়ালিটি দিতে পারেন, বেস্ট পারফরমেন্স দিতে পারেন, ম্যাক্সিমাম ফিচার আপনি অফার করতে পারেন, তাহলেই আপনার প্রোডাক্ট চলবে, দাম কোনো ম্যাটার না। এই বিশ্বাসটার নাম আমরা বলেছি প্রোডাক্ট কনসেপ্ট। মানে প্রোডাক্টই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, খালিদ বলতে পারবেন এখন? স্যার প্রোডাক্ট কনসেপ্ট হচ্ছে স্যার এখানে যে প্রোডাক্ট উৎপাদন হবে সেটা হচ্ছে হাই কোয়ালিটি উৎপাদন করবে। এখানে প্রফিটের কোনো টাকার কোনো আসবে না, এটা প্রোডাক্টের
যে কোয়ালিটিটা অনেক মানসম্মত করবে। আপনি কাজটা বলছেন, বিশ্বাসটা বলেন না এখনো। যে সমস্ত কিছু কিছু কোম্পানি আছে যারা মনে করে যে কাস্টমারদেরকে হাই কোয়ালিটি, মোস্ট পারফরমেন্স এন্ড মোস্ট ফিচার্স যদি অফার করা যায়, দেন product will automatically be sold or customer will automatically come to purchase the product. This belief is called product concept, and for this reason the organizations should focus on the continuous product improvement. Let us go to the next concept, that is the selling concept. Selling concept আবার আরেকটা বিশ্বাস। এখানে সেলাররা মনে করেন, কিছু কিছু সেলার এই কনসেপ্টে ঈমান এনেছেন। তারা মনে করেন যে কোয়ালিটি কিংবা দাম এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনি যত প্রচারণা চালাবেন তত বিক্রি হবে। মূল মন্ত্র হচ্ছে প্রচারণা, নট কোয়ালিটি, নট দ্য প্রাইস। তাদের বক্তব্য হচ্ছে consumers will not buy enough of the firm's product unless it undertake a large scale selling and promotion effort. যতক্ষণ পর্যন্ত আপনি বড় ধরনের প্রমোশনাল অফার না দিবেন, সেলিং এর জন্য বিশেষ টেকনিক এবং এফোর্ট না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্ট বিক্রি হবে না। আপনি ভালো কোয়ালিটি দিলেও প্রোডাক্টের কোনো মানে এর কোনো খাওয়া নেই, যেটা আমরা বাংলা মানে বলি আর কি প্রচলিত। যে আপনার কোয়ালিটি প্রাইস ওটা পরের বিষয়, মূল বিষয় হচ্ছে যে আপনার প্রচারণা চালাতে হবে প্রচুর। বোঝা গেল এই বিশ্বাসটা? যেমন কেয়া কোম্পানির একজন কেয়া কোম্পানির মালিকের একটা ইন্টারভিউ পড়েছিলাম পত্রিকায়, তিনি বলেছিলেন যে আমরা বিশ্বাস করি প্রচার, সেজন্য ইত্যাদিতে সবসময় বিজ্ঞাপন কার হতো? কেয়া কোম্পানি, তাই না? জি স্যার। তো তাদের বিশ্বাসই ছিল প্রচার করবেন প্রসার হবে। এই প্রচন্ড শীতে আপনি একটা ফ্রিজ ছাড়া কিভাবে চলবেন? আপনি বারবার বললে দেখবেন কিছু কাস্টমার কেনা শুরু করবে। অথবা এই প্রচন্ড গরমে একটা কম্বল ছাড়া কিভাবে বাঁচবেন আপনি? বেশি বেশি করে বলবেন, তাহলে দেখবেন যে গরমের মধ্যে মানুষ কম্বল কেনা শুরু করবে। মজার না? আসলে কিন্তু তাই হচ্ছে। তা না হলে আমরা ওই যে মানে সফট ড্রিঙ্কস যে কেনে মানুষ, কেন কেনে? বেশি প্রচার চালানো হয় সফট ড্রিঙ্কস কিনলে একেবারে তৃষ্ণা মিটাবে, কিন্তু ডাক্তাররা তো বলেন যে পরীক্ষায় প্রমাণিত সফট ড্রিঙ্কসে তৃষ্ণা মেটে না। সফট ড্রিঙ্কসে তৃষ্ণা মেটে না, সফট ড্রিঙ্কসে পানি আরো শরীরে পানির ঘাটতি হয়। কিন্তু প্রচারণার সেলিং কনসেপ্টের কারণে আমরা বিজ্ঞাপন দেখতে দেখতে আমাদের কাছে মনে হচ্ছে যে সফট ড্রিঙ্কসে আমাদের তৃষ্ণা মিটে যাবে। তো আসলে তো সেলিং কনসেপ্ট কাজ করি। ওকে, নেক্সট কনসেপ্ট হচ্ছে মার্কেটিং কনসেপ্ট। এটা এমন একটা কনসেপ্ট যেখানে মনে করা হয় যে অ্যাচিভিং অর্গানাইজেশনাল গোলস ডিপেন্ডস অন knowing the needs and wants of the target market and delivering the desired satisfaction better than competitors do. তার মানে হচ্ছে if you like to achieve the success in the business, then you have to understand or identify the needs of the customer first, and then you should try to produce the solution. And if you can offer the solution better than your competitors, then you will be successful in the business. Clear বিষয়টা? স্যার আরেকবার যদি বলতেন স্যার। In the business, then at first you should identify the need of the customer. তাহলে সবার আগে আপনাকে based on those needs, তো ওই নিডস এর আলোকে আপনার সলিউশন তৈরি করতে হবে, ওই নিডস এর মতো করে আপনাকে প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করতে হবে। then you should offer your solution to the customers better than your competitors. কম্পিটিটরদের চেয়ে উত্তম উপায় যদি আপনি সেই সলিউশনটা কাস্টমারদেরকে অফার করেন, তাহলে
কাস্টমার্স উইল পারচেজ ইউর প্রোডাক্ট। বিজ্ঞাপন এখানে মূল বিষয় না, এখানে প্রোডাক্ট কোয়ালিটি মূল বিষয় না, মূল বিষয় হলো কাস্টমার যা চায়, যা আশা করে সেটা তার জন্য তৈরি করতে পারা। প্রথমে তার আশাগুলোকে খুঁজে বের করা, এরপর তার জন্য সেই রিলেটেড সলিউশন তৈরি করতে পারলে কাস্টমার নিজেই আপনার কাছে আসবে, শুধু খবর পেলেই হবে যে আমি যা খুঁজছিলাম সেটাই আমি অমুক কোম্পানি দিচ্ছে। কাস্টমার জানলে কাস্টমার নিজেই আসবে, এবং দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর অফ সাকসেস ইন দ্য বিজনেস। তো এই বিশ্বাসটার নাম হচ্ছে মার্কেটিং কনসেপ্ট। ক্লিয়ার? সুমন, আকিব, শিশির? জি স্যার। জি স্যার। জি, এবার বলেন তো দেখি স্যার। হোয়াট ডু মিন মার্কেটিং কনসেপ্ট? কে বলবেন? স্যার আমি বলবো স্যার। জি প্লিজ। স্যার মার্কেটিং কনসেপ্ট হচ্ছে স্যার আমরা কোনো মানে সেলাররা কাস্টমারদের চাওয়া, মানে কাস্টমাররা কি চায় এবং কি আশা করে সেটার উপর স্যার টার্গেট রাখে। মেন কথা হচ্ছে স্যার কাস্টমারদের নিডস স্যার সেটা ফুলফিল করার জন্য মার্কেটিং কনসেপ্টটা স্যার বিশেষ করে থাকে স্যার। ইয়েস, মার্কেটিং কনসেপ্টের মানে এটা হচ্ছে যে কাস্টমার যা চায় সেটাকে আপনি যদি ফুলফিল করতে পারেন, সেটা আগে জানতে হবে, সেই অনুযায়ী প্রোডাক্ট তৈরি করতে হবে, সেটা কাস্টমারকে বেস্ট উপায়ে অফার করতে হবে, তাহলে কাস্টমার আপনারটা কিনতে আসবে এবং ব্যবসায় টিকে থাকা সফলতার এটাই হলো মূল মন্ত্র। দিস বিলিভ আর দিস কনসেপ্ট ইজ কল্ড মার্কেটিং কনসেপ্ট। মার্কেটিং কনসেপ্ট কারণ আমরা কয়টা কনসেপ্ট বললাম আজকে? 4টা কনসেপ্ট, তাই না? জি স্যার। জি স্যার। স্যার তো 4টা কনসেপ্ট স্যার হচ্ছে, তিনটা। এখন পর্যন্ত 4টা পড়েছি: প্রোডাকশন, প্রোডাক্ট, সেলিং, মার্কেটিং, তাই না? 4টা হয়েছে না? জি স্যার। জি স্যার, 4টা হয়েছে। প্রোডাকশন, আচ্ছা, প্রোডাকশন, প্রোডাক্ট, সেলিং, মার্কেটিং। আমি যদি সংক্ষেপে একটু রিভিউ দিই, প্রোডাকশন হচ্ছে কিছু এমন একটা বিশ্বাস যেখানে মনে করা হয় সস্তা এবং অ্যাভেলেবল করলে কাস্টমাররা কেনে, সুতরাং কোম্পানির উচিত সস্তায় প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করা বা উৎপাদন খরচ কিভাবে কমিয়ে আনা যায় সেদিকে ফোকাস করা। প্রোডাক্ট কনসেপ্ট বিশ্বাস করে যে পারফরমেন্স যদি হাই, সুপিরিয়র এবং বেস্ট হতে পারে, তাহলে আপনার প্রোডাক্ট কাস্টমার কিনতে আসবে, এখানে দাম কোনো ফ্যাক্টর না। তো আমাদের সব সময় মনোযোগ দেওয়া উচিত প্রতিদিন গতকালের চেয়ে আজকে প্রোডাক্টটা আর কিভাবে উন্নত করা যায়। এটা হলো প্রোডাক্ট কনসেপ্ট। সেলিং কনসেপ্ট মানে হচ্ছে যে আপনার প্রোডাক্টের মান কিংবা দাম মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে প্রচার। প্রচার চালালে আপনার ছাইও বিক্রি করতে পারবেন, প্রচার না চালালে স্বর্ণও বিক্রি হবে না। আর মার্কেটিং কনসেপ্টের বক্তব্য হচ্ছে আপনি আগে কাস্টমারের প্রয়োজন বোঝেন, এবং সেই অনুযায়ী তার জন্য সলিউশন তৈরি করে বেস্ট উপায়ে তাকে অফার করেন এবং তাকে নক করেন যে এই যে খুঁজছেন, যেভাবে খুঁজছিলেন, যেভাবে আপনি সমস্যাটা সমাধান চাচ্ছিলেন, ঠিক সেভাবেই আমরা আপনার সমস্যার সমাধান রেডি করেছি, সো আপনি চলে আসুন। এভাবে যদি আপনি অফার করতে পারেন তাহলে কাস্টমাররা আপনার কাছে আসবেই। এই এই বিশ্বাসটার নাম হচ্ছে মার্কেটিং কনসেপ্ট। তাহলে 4 ধরনের অল্টারনেটিভ বিলিফ, তাই না? এখন বলেন, এজ এ সেলার, বিক্রেতা হিসেবে আপনি কোন কনসেপ্টটা এখানে মনে করছেন যে সবচেয়ে ভালো হবে? স্যার মার্কেটিং স্যার কনসেপ্ট অবশ্যই স্যার। স্যার প্রথমে বলেন। হ্যাঁ রাহিম বলো। স্যার আগে বলেন। সেলিং কনসেপ্টটা থাকবে স্যার, তারপর স্যার মার্কেটিং কনসেপ্ট। সেলিং কনসেপ্ট তারপর মার্কেটিং কনসেপ্ট, না? আচ্ছা দেখি তারপরে। স্যার আমি মনে করি স্যার প্রথমে স্যার মার্কেটিং কনসেপ্ট হবে স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে মানে এর মধ্যে বেস্ট আপনি বলছেন মার্কেটিং কনসেপ্ট। জি স্যার। তো জি আব্দুর স্যার, রহিম, বেস্ট মার্কেটিং কনসেপ্ট মার্কেটিং অ্যাপ্লাই করলে আর সেলিং কনসেপ্ট অ্যাপ্লাই করা যায় না। মার্কেটিং কনসেপ্টের মধ্যে প্রচারণা আছে, বিজ্ঞাপন আছে, বাট বিজ্ঞাপনটাই কাস্টমার পাওয়ার একমাত্র মূলনীতি, এটা যদি মনে করেন তাহলে আপনার মার্কেটিং কনসেপ্টটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। কারণ মার্কেটিং কনসেপ্ট বিশ্বাস করে কাস্টমারের প্রয়োজনটা,
আর সেলিং কনসেপ্ট বিশ্বাস করে কাস্টমারের প্রচারণাটা, দুটো দুই জিনিস। জি স্যার, আমি কিন্তু মেইনলি স্যার মার্কেটিং মার্কেটিং কনসেপ্টটাই কনসেপ্টের মধ্যে বোঝাতে চাচ্ছিলাম হ্যাঁ, চাচ্ছিলাম স্যার। ওকে। তো আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে সবগুলোই আলোচনা করব বেসড অন মার্কেটিং কনসেপ্ট। আমরা ধরেই নেব যে marketing concept is the best concept, and so we will discuss all the marketing strategies in the classes based on this concept. Clear? জি তাহলে স্যার। আমাদের ওকে স্যার। ভিত্তিমূল এই যে দ্বিতীয় স্টেপটা আমরা আলোচনা করছিলাম, সেই দ্বিতীয় স্টেপটা ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে, যে এখানে দীর্ঘমেয়াদী আমাদের স্টাইলটা কোন স্ট্র্যাটেজিতে আমরা আগাবো সেটা সেট করতে হবে এই দ্বিতীয় স্টেপে। সেটাই হচ্ছে, তবে আমরা বলছি যে প্রত্যেকটা কনসেপ্টেরই কিছু সুবিধা আছে বা সফলতার সুযোগ আছে। প্রোডাকশন কনসেপ্টে যেমন আছে, কিছু মানুষ আছে সস্তায় খোঁজে, সত্য। প্রোডাক্ট কনসেপ্টে আসলে আছে, গুলশান বনানী কিংবা ধানমন্ডির কিছু মানুষ আছে যারা দাম কিংবা অন্য কিছু দেখে না, তারা দেখে যে সবচেয়ে ভালোটা সিঙ্গাপুরে পাওয়া যায়, প্রয়োজনে সিঙ্গাপুরে যাব, কিনে নিয়ে আসবো। এটা কোনো কোনো ক্ষেত্রে খাটবেই। আবার কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রেও এই কনসেপ্টটা থাকা জরুরিও বটে, যেমন হেলথ, সবচেয়ে বেস্ট হেলথ সার্ভিসটাই দেওয়া উচিত। আর সেলিং কনসেপ্টটা কোনো কোনো ক্ষেত্রে আসলে অ্যাপ্লিকেবল, যেমন প্রাইমারি এডুকেশন, বাচ্চাদেরকে যে কোনো মূল্যে উৎসাহ দিয়ে, তারপরে যে উপবৃত্তি দিয়ে হলেও তাদেরকে ক্লাস 5-8 পর্যন্ত পাশ করানো উচিত। এরপর তারা নিজেরাই ঠিক করে নিবে পড়াশোনা করবে কি করবে না। তো এইগুলো, অথবা কোরআন শিক্ষা, এটাকে আমরা বলতে পারি সেলিং কনসেপ্ট, উৎসাহিত করে নিয়ে আসা। বাট ওভারঅল যদি আপনি চিন্তা করেন, তাহলে বিজনেস সেক্টরের মূল ফোকাসটাই হওয়া উচিত মার্কেটিং কনসেপ্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন সেটা হলো সোসাইটাল। এই কনসেপ্টের মানে হচ্ছে, it is an idea that a company should make good marketing decision by considering consumers want, মানে কোম্পানি শুধু কনজিউমারের চাওয়াটাই বিবেচনা করবে না, the company's requirement, কোম্পানির মালিক কি চায় সেটাও আপনার মাথায় রাখা উচিত। আপনি মার্কেট হিসেবে শুধু কাস্টমারের চাওয়াটা মাথায় রাখলেই হবে না, কোম্পানির মালিক ঠিক যে স্টাইলে চাচ্ছেন সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। কোম্পানির মালিক যে বছর শেষে পেতে চান, প্রফিটের যে টার্গেট ফিল আপ করেছেন বা সেট করেছেন, সেটাকে আপনার মাথায় রাখতে হবে। এজ এ লং টার্ম ইন্টারেস্ট, কনজিউমারের দীর্ঘমেয়াদী স্বার্থ আপনাকে বিবেচনা করতে। কনজিউমাররা চায় গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিবেন, খাবো, আমার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। কিন্তু আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেটে শত কোটি টাকা ব্যবসা করলেও এটা দিন শেষে কনজিউমারদের জন্য ভালো না, এটা ক্যান্সার পর্যন্ত ডেকে আনতে পারে। কারণ আপনার ভেতরে যে অ্যাসিড, এই অ্যাসিডটা আল্লাহ দিয়েছেন, এটা এমনি এমনি দেন নাই। আপনার খাবারের ভেতরে যে আপনার খাবারের যে জার্ম গুলো আছে সেগুলো পুড়িয়ে ফেলার জন্য অ্যাসিড গুলো দেওয়া হয়েছে। সো অ্যাসিড আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়ে মেরে ফেলবেন, তাহলে আপনার শুধু জার্ম গুলো ঢুকে যায়। সো আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেট বিক্রি না করে আপনার উচিত ইনফ্লামেটরি যে খাবারগুলো আছে, যেগুলো মানে আপনার অ্যাসিডটাকে খামোখা উস্কানি দেয়, সেই খাবারগুলো গ্রহণ বন্ধ করে দেওয়া। তাহলে আপনার অ্যাসিডটা ঝামেলা করবে না। তো গ্যাস্ট্রিক ট্যাবলেটের কিছু কম হলেও দীর্ঘমেয়াদে কনজিউমারদের জন্য এটাই হলো লাভ। কনজিউমার বেঁচে থাকলে আপনি অন্য প্রোডাক্টও তার কাছে বেচতে পারবেন, আর সে যদি মরেই যায় তাহলে তো বেচতে পারবেন না। তো আপনার শুধুমাত্র প্রোডাক্ট ফোকাসই না, কনজিউমারদের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করা উচিত, এন্ড সোসাইটিজ লং রান ইন্টারেস্ট, এবং সমাজের দীর্ঘমেয়াদী স্বার্থ আপনার বিবেচনা। আপনি বললেন যে এই ভালোবাসে সারা রাত কথা বলুন মাত্র এত টাকায়, হ্যাঁ, এতে আপনার মোবাইলের কল বিক্রি হবে সত্য, বাট সমাজের 12। তো এর মাধ্যমে সমাজে যে নৈতিক অবক্ষয়ের আপনি উস্কানি দিচ্ছেন, সেটা আসলে আপনি একজন ব্যবসায়ী হতে পারেন, বাট আপনি একজন ভালো মানুষ না। একজন ব্যবসায়ীর উচিত ভালো মানুষ হওয়া, সমাজের জন্য উপকারী হওয়া। এই সবগুলোকে কনফার্ম করে আপনি যখন মার্কেটিং কনসেপ্টে অ্যাপ্লাই করবেন, মানে কাস্টমারের প্রয়োজন পূরণ করবেন, কাস্টমারের দীর্ঘমেয়াদী স্বার্থকে খেয়াল করবেন, সমাজের দীর্ঘমেয়াদী স্বার্থকে খেয়াল করবেন, কোম্পানির মালিকের যে লাভের মানে টার্গেট, সেটাকে আপনি মাথায় রাখবেন। In that case, your if you combine all these issues in your belief or in your orientation, then that is societal marketing concept. Clear? জি স্যার। তো গেল আমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন। এবারে তৃতীয় ধাপ আলোচনা করছি আমরা, মার্কেটিং প্রসেসের তৃতীয় ধাপে চলে আসলাম। তৃতীয় ধাপ, প্রিপেয়ারিং অ্যান ইন্টিগ্রেটেড মার্কেটিং প্ল্যান এন্ড প্রোগ্রাম।
একটা দীর্ঘমেয়াদী একটা ইন্টিগ্রেটেড মানে পূর্ণাঙ্গ সমন্বিত মার্কেটিং প্ল্যান এন্ড প্রোগ্রাম তৈরি করতে হবে। আমাদের দ্বিতীয় ধাপে লং টার্ম যে স্ট্র্যাটেজি গুলো সেট করা সেটা করে ফেললাম। মার্কেটিং ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন হবে আমাদের মার্কেটিং কনসেপ্ট বা সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট। তারপরে আমরা কোন মার্কেট সেগমেন্টটা টার্গেট করব সেটা ঠিক করলাম, তাদেরকে কিভাবে পজিশনিং করব সেটা আমরা ঠিক করলাম। এই গেল আমাদের কাজ। এখন আমাদের তৃতীয় ধাপে আসবো, একটা ফুল ফ্লেজ ইন্টিগ্রেটেড মার্কেটিং প্রোগ্রাম হাতে নিতে হবে। তো মার্কেটিং প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে একটা হলো মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্স হচ্ছে যখন আপনি কাস্টমারদেরকে মার্কেটিং এর আলটিমেট গোল সেটা কি কাস্টমারকে প্রয়োজন পূরণ করা, তাই না? মার্কেটিং এর সঙ্গে আমরা বলেছিলাম স্যাটিসফাইং কাস্টমার নিড। তাহলে কাস্টমারের নিড ফিল আপ করতে হলে আপনাকে যে সমস্ত বিষয়গুলোকে ম্যানিপুলেট করতে হবে, সবগুলোকে কম করতে হবে, সেটাই হচ্ছে সেই সবগুলো বিষয়কে উপাদানকে আমরা একটা একটা করে বলছি মার্কেটিং মিক্স। যেমন সেগুলোর মধ্যে রয়েছে প্রাইস, প্লেস, প্রমোশন। কি কি? 4টা পি বললাম, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। প্রোডাক্ট মানে হলো কাস্টমারকে আপনি যে সলিউশনটা দিবেন সেটা। প্রাইস মানে হচ্ছে আপনি তার যে দাম রাখবেন, কত টাকা দাম রাখবেন, তারপরে ডিসকাউন্টটার হিসাবটা কিভাবে করবেন। প্রমোশন মানে হচ্ছে তার কাছে যে আপনি নক করবেন, যে কাস্টমার আপনি যেটা খুঁজছিলেন সেটা কিন্তু আমাদের কাছে আছে, সেজন্য তার কাছে উপস্থাপন করা, তারপরে তাকে প্রয়োজনে গিফট দিয়ে হলেও ফ্রি দিয়ে হলে তাকে আপনার কাছে নিয়ে আসা, যে এই যে দেখেন আপনার খুঁজছিলেন সেটাই আমাদের কাছে। আর 4 নম্বর প্লেস মানে হচ্ছে তার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আপনার মেনটেন করতে হবে। আপনি কি হোম ডেলিভারি দিবেন নাকি আপনি আপনার শোরুমে উপস্থাপন করবেন, মানে গুলো রাখবেন বা কিভাবে দিবেন, সেটা হচ্ছে প্লেস। এই যে 4টা পি কে আপনি ম্যানেজ করবেন সেটাকে আমরা বলছি মার্কেটিং মিক্স। এটা ইন্টিগ্রেটেড মার্কেটিং প্রোগ্রামের একটা পার্ট। আরেকটা আমরা এখানে যে বলছি ইন্টিগ্রেটেড মার্কেটিং প্রোগ্রাম ইজ এ কমপ্লিট প্ল্যান দ্যাট কমিউনিকেটস এন্ড ডেলিভারস দ্য ইন্টেন্ডেড। তার মানে একটা কম্প্রিহেন্সিভ, একটা সমন্বিত প্ল্যান, কখন কোথায় কোনখানে কি করব সে। তৃতীয় ধাপ শেষ, চতুর্থ ধাপে আমরা আসলাম, বিল্ডিং কাস্টমার রিলেশনশিপ। কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করবেন, সেটা একটা হচ্ছে সিআরএম। সিআরএম হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এটাকে আমরা বলছি the overall process of building and maintaining profitable customer relationships by delivering superior customer value and satisfaction. Okay, overall process of building and maintaining profitable customer relationships by delivering superior customer value and satisfaction, that is the CRM। মানে কাস্টমারের সাথে প্রফিটেবল রিলেশনশিপ তৈরি করার এবং কাস্টমারকে সবচেয়ে বেস্ট উপায়ে তাদের হাতে পৌঁছে দেওয়ার যে ওভারঅল প্রসেস, সেটাকে আমরা বলছি সিআরএম বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দুটো জিনিস মাথায় রাখতে হবে। দেখেন, প্রথমে আমরা বলছি কাস্টমার পারসিভ ভ্যালু, আর 2 নম্বরে আমরা বলছি কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার পারসিভ ভ্যালু হচ্ছে the difference between total customer value and total customer cost। মানে হলো কাস্টমার যা পাচ্ছে আর সেটা পেতে সে যা খরচ করছে। আবার বলছি, কাস্টমার মনে করেন যে পাচ্ছে একটা সাবান, আর সেই সাবানটা পেতে তাকে যদি 1 কিলোমিটার হেঁটে যেতে হয় এবং 200 টাকা দিতে হয়, তখন সে চিন্তা করবে যে আমি সলিউশন ঠিকই পেলাম, বাট তার জন্য আমার যে খরচ সেটা অনেক দূরে যেতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়, আবার অনেকগুলো টাকা দিতে হয়। তাহলে তার পারসিভ ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। কিন্তু সে যদি একটা ব্লেড খুঁজছে, হাতের কাছেই মাত্র 2 টাকায় একটা ব্লেড পেয়ে যায়, তখন তার মনে হয় যে মাত্র 2 টাকায় কিন্তু আমি একটা বিশাল উপকার পেয়ে যাচ্ছি। তো এই জায়গাটায় আমরা বলবো পারসিভ ভ্যালু ইজ ভেরি হাই। পারসিভ মানে হচ্ছে উপলব্ধি, আর পারসিভ ভ্যালু মানে হচ্ছে উপলব্ধিকৃত যে বেনিফিটটা। তো তাহলে পারসিভ ভ্যালু এক কথায় আমরা বলছি যা পাচ্ছে আর সেটা পাওয়ার জন্য যা খরচ করছে, এই দুটোর পার্থক্য। আমরা সোজা বাংলায় বলতে পারি কাস্টমাররা যখন হিসেব করে আমার পোষায় কিনা, ক্লিয়ার, আমার পোষায় কিনা,
সেটাই হচ্ছে পার্সিভ ভ্যালু ক্যালকুলেশন। সুমন, বিষয়টা কি বুঝতে পেরেছেন? পার্সিভ ভ্যালু বিষয়টা কি ক্লিয়ার? স্যার আবার একটু বলেন স্যার। পার্সিভ ভ্যালু কাস্টমার যা পেলো আর পেতে যা খরচ করলো সেটাই পার্সিভ ভ্যালু, মানে সেটার পার্থক্যটাই হলো পার্সিভ ভ্যালু। সে হিসেবে আমি জি কি স্যার। পেলাম? আমি মনে করেন যে ঘরে আগে আমার মুছতে হলে একজন কাজের মহিলা বা একজন কাজের লোক রাখতে হতো। তারপরে হচ্ছে আমাকে মানে অনেক সময় ব্যয় করে পুরো ঘর মোছা লাগতো। এখন আমি একটা নতুন পেয়ে গেলাম, একটা মেশিন, সেই মেশিন দিয়ে মাত্র 10 মিনিটেই পুরো ঘর মোছার কাজ হয়ে যায়, ফিজিক্যালি কাউকে। এখন সে মনে করেন যা পেলো, এই পেতে তাকে যা খরচ করতে হলো, এই পাওয়া থেকে খরচটা বাদ দিলে সে হিসেব করে আমি কি, আমার কি আসলে কিছু থাকলো নাকি আমার খরচটা বেশি হয়ে গেল। হিসাব করা, ক্যালকুলেট করা ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাই হচ্ছে পার্সিভড ভ্যালু। আব্দুর রহিম, বোঝা গেল? জি স্যার, বুঝছি স্যার। শুধু ভ্যালু মানে তো বেনিফিট, আমরা আগেই বলেছি। আর পার্সিভ ভ্যালু মানে হচ্ছে সে পেলো আর বেনিফিটটা পেতে তার খরচ হচ্ছে। কি কি খরচ হয়েছে? টাকা খরচ হয়েছে, শ্রম খরচ হয়েছে, এরপরে হলো তার মনোযোগ খরচ হয়েছে, সময় খরচ হয়েছে। এগুলোকে সে হিসাব করে খরচ, আর প্রতিটা সে হিসাব করে আরেকদিকে। এরপরে সে চিন্তা করে যে আসলে আমার পোষায় কিনা। তো যদি সে দেখে যে আসলে আমি খুব অল্প খরচে খুব দারুণ একটা বেনিফিট পাচ্ছি, তাহলেই সে স্যাটিসফাইড হয়। তো আমরা বলছি যে যদি কাস্টমার রিলেশনশিপ মেনটেন করতে চান, আপনি যদি চান যে আপনার কাস্টমার আবার আপনার কাছে ফিরে আসবে, দেন আপনাকে পার্সিভ ভ্যালু দিতে হবে, মানে হাই, আপনাকে কাস্টমারকে স্যাটিসফাই করে রাখতে হবে। ওকে? ওকে স্যার। তো এখানে আরেকটা বিষয় আমাদের আলোচনায় এসেছে যে চেঞ্জিং নেচার কাস্টমার রিলেশনশিপ। এই কাস্টমার রিলেশনশিপের নেচার দিন দিন চেঞ্জ হচ্ছে, স্বাভাবিক। দিন যত যাবে, সময় যত গড়াবে, তত নতুন নতুন ওয়ে তৈরি হবে। এখন কোম্পানি কি করে, একেবারে টার্গেট করে করে দেখে যে কাকে স্পেশালি আমার সাথে ম্যাচ করে, কোন কোন কাস্টমার যে আমার এখান থেকে কিনবে বলে আমি মনে করছি, তাদেরকে খুব হিসেব নিকেশ করে সিলেক্ট করে, এরপর তার কাছে প্রোডাক্ট উপস্থাপন করে। সবার কাছে গড়ে বিজ্ঞাপন দেয় না, বাছাই করে করে দেয়। আর হচ্ছে রিলেটিং মোর ডিপলি এন্ড ইন্টারেক্টিভলি বাই ইনকর্পোরেটিং মোর ইন্টারেক্টিভ টু ওয়ে রিলেশনশিপ থ্রু ব্লগস, ওয়েবসাইটস, অনলাইন কমিউনিকেট, সোশ্যাল নেটওয়ার্ক। এখন ফেসবুকের মাধ্যমে, তারপর ওয়েবসাইটের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে, মেইলের মাধ্যমে কাস্টমারের সাথে কমিউনিকেশন করে। এখন শুধু টিভিতে বিজ্ঞাপন দেয় না, আরো স্যার মানে আমাদের বেঁধে ফেলে। স্যার আমাদের আরেকটা নক ক্লাসেস। আচ্ছা আচ্ছা, আপনাদের এই না